এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেহরানে হামাস নেতা হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ওআইসি, প্রতিশোধের অধিকার ছাড়বে না ইরান। হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে ইরান অবশ্যই পাল্টা হামলা চালাবে, ভীত হয়ে পড়েছে হাইফা বন্দর এলাকার ইহুদিবাদীরা। ডক্টর ইউনূসকে প্রধান করে শপথ নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ চান কর্নেল অলি আহমেদ। এবং শেখ হাসিনার মতো ভারতের জনগণ নরেন্দ্র মোদীকে উৎখাত করবে, কংগ্রেস নেতা সজ্জন সিং ভার্মার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, ইরানের রাজধানী তেহরানে এই হত্যাকাণ্ড সংঘটিত করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল তার অপরাধ ও নৃশংসতা নতুন করে তুলে ধরেছে। গতকাল সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ৫৭ জাতির বিশেষ অধিবেশনের পর এক বিবৃতিতে এসব কথা বলেছে ওআইসি। এতে বলা হয়েছে, অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইসমাইল হানিয়ার ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে দায়ী। সংস্থার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে ওআইসি। একই ধরনের বক্তব্য দিয়েছেন সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। তিনি বলেন, হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার ছাড়বে না ইরান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ফোনালাপে একথা বলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত সপ্তাহের এই ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইরানকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেন। জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান সবসময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে বৈশ্বিক উত্তেজনা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধ ঠেকাতে ইরান কাজ করেছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে এবং ইসমাইল হানিয়াকে যে বর্বরভাবে শহীদ করেছে, তাতে এই অঞ্চলকে বারুদের উপর ফেলেছে দখলদার ইসরায়েল। এই অবস্থায় পশ্চিমা দেশগুলো যদি প্রকৃতপক্ষেই আঞ্চলিক নিরাপত্তাহীনতা ঠেকাতে চায়, তাহলে তাদের উচিত জরুরি ভিত্তিতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন দেয়া বন্ধ করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সুস্পষ্ট করে আবারও বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা করা ছাড়া ইরানের সামনে কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল যাতে ইরানের বিরুদ্ধে আর হামলা করতে না পারে, সেজন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি। গতকাল সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরি বৈঠকে আলী বাকেরি কানি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে, সে ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষ্ক্রিয় থাকায় ইরানকে এখন তার সহজাত অধিকার প্রয়োগ করতে হবে। এছাড়া ইরানের সামনে দ্বিতীয় পথ খোলা নেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত কয়েক মাস ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার উপর
গুপ্ত হত্যা চালিয়েছে। এগুলো ইহুদিবাদী ইসরায়েলের আঞ্চলিক এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পরিষ্কার উদাহরণ। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেটস গতকাল এক প্রতিবেদনে বলেছে, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেটস পত্রিকাকে বলেছে, আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত সন্ত্রস্ত। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেটস পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় 1,500 রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে, যার মধ্যে 800 দাহ্য পদার্থ রয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার রাত 8:30টায়। বঙ্গভবন সূত্র থেকে এই কথা জানানো হয়েছে। আজ বেলা 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ড মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে 21টি গাড়ি। এর একটি এমডব্লিউ গাড়ি। মাফ করবেন, এর একটি বিএমডব্লিউ গাড়ি। বিএমডব্লিউ গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ। ড মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারো ওপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেছেন, আমার উপর আস্থা রাখুন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। ড ইউনূস বলেন, দেশবাসীর কাছে আবেদন, আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তবে দেশের কারো উপরে হামলা হবে না। বিশৃঙ্খলা থেকে, সহিংসতা থেকে রক্ষা করেন। কোনো গোলযোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমেদ। পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি। আজ সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। অলি আহমেদ বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রের সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনঃনিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। কর্নেল অলি বলেন, 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেফতার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে। এজন্য স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আরো প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভারতের জনগণ একদিন নরেন্দ্র মোদীকে উৎখাত করবে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস পার্টির নেতা সজ্জন সিং ভার্মা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে যাওয়ার পরপরই এমন মন্তব্য করেছেন কংগ্রেসের ওই নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল নীতির কারণে দেশটির জনতা একদিন তার সরকারি বাসভবন দখলে নিতে পারে বলেও মন্তব্য করেছেন ওই নেতা। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে। ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনে কথিত কেলেঙ্কারির বিরুদ্ধে বক্তৃতা করার সময় ভারতীয় টিভি চ্যানেলগুলোকে উদ্ধৃত করে বাংলাদেশে ভুল নীতির কারণে ক্ষমতাচ্যুত হাসিনার প্রসঙ্গ টেনে ভার্মা বলেছেন, বাংলাদেশে ভুল নীতির কারণে হাসিনাকে উৎখাত করেছে সেখানকার জনগণ। তারা প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে তা দখলে নিয়েছে। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সতর্ক করে বলেছেন, নরেন্দ্র মোদীজি মনে রাখবেন, আপনার ভুল নীতির কারণে একদিন ভারতের জনগণ আপনার বাসভবনে প্রবেশ করবে। জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন বলেছে, তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আগ্রাসন এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অনুতপ্ত করতে চায় ইরান। ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধবিরতির চুক্তি আসন্ন এবং এই চুক্তির পর ইরান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে স্থায়ী মিশন এই ঘোষণা দিয়েছে। মিশন বলেছে, তারা একই সাথে দুটি অগ্রাধিকারকে সামনে রেখে কাজ করছে। ইরান প্রথমত চাইছে গাজা উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং দখলদারের সম্পূর্ণ প্রত্যাহার। দ্বিতীয়ত, ইরান হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার জন্য আগ্রাসী ইসরায়েলকে শাস্তি দিতে চায়। একই ধরনের কথা বলেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি গতকাল বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের এই অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় পাল্টা হামলা চালানো ছাড়া ইরানের সামনে বিকল্প নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, একমাত্র চূড়ান্ত ব্যবস্থা ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করতে পারে। একই সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়া ঘৃণ্য ও ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা জানান। ইসরায়েলের চরম উগ্রবাদী অর্থমন্ত্রী বিজালেল স্মোট্রিচ সম্প্রতি 20 লাখ ফিলিস্তিনিকে না খেয়ে মারার পক্ষে সাফাই গিয়েছেন বলেও তার কঠোর নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ইহুদিবাদী অপরাধী চক্রের এই সদস্যের বিবৃতিগুলো এক ধরনের প্রকাশ্য ঘোষণা এবং স্বীকারোক্তি মাত্র। আজ সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। নাসের কানানি বলেন, ইহুদিবাদী ইসরায়েলিদের ঘৃণ্য অপরাধ এবং হত্যাযজ্ঞের কোনো সীমা নেই। বেজালালের এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। জায়নিজম বা ইহুদিবাদ হচ্ছে উপনিবেশবাদীদের একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ফিলিস্তিন জবরদখল করে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রকল্পের স্বরূপ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। উপনিবেশবাদী শাসকেরা উপনিবেশবাদের শিকার দেশগুলোর জনগণের পক্ষ থেকে বাধ্য করা না করে কিংবা আন্তর্জাতিক চাপের শিকার না করে ঔপনিবেশিক শাসন ত্যাগ করে নিজ দেশে ফিরে গেছে এমন নজির নেই বললেই চলে। ইতিহাস সাক্ষী দেয়, ব্যাপক খুনাখুনি ও রক্তপাত ছাড়া কোনো ঔপনিবেশিক শাসনের অবসান হয়নি। ফিলিস্তিনি ভূখণ্ডের উপর চাপিয়ে দেয়া ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়েছে উপনিবেশবাদী ব্রিটিশ সরকারের তৈরি করা ইহুদিবাদ নামক প্রকল্পের আওতায়। কাজেই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করার জন্য ব্যাপক রক্তপাতের প্রয়োজন হচ্ছে। আজ গাজা উপত্যকায় যে রক্তপাত চলছে তা ইহুদিবাদ নামক প্রকল্পকে উৎখাতের অনিবার্য মূল্য হিসেবে ধরে নেওয়া যায়।
ইহুদিবাদ নামক প্রকল্পের জন্মলগ্ন থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে জাতিগত শুদ্ধি অভিযান শুরু হয় সে সম্পর্কে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত নীরবতা অবলম্বন করে এসেছে। এই প্রক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যাবে ইহুদিবাদ মূলত একটি উপনিবেশিক শাসন, কারণ এই প্রকল্পের শাসকেরা অন্যান্য উপনিবেশবাদী শাসকদের মতো স্থানীয় জনগণকে নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়ন করে এসেছে। আধুনিক ফিলিস্তিনে সহিংসতার ইতিহাস 1882 সাল থেকে 2000 সাল পর্যন্ত উল্লেখযোগ্য। 1882 সালে ইহুদিবাদী অভিবাসীদের প্রথম দলটি ফিলিস্তিনে পৌঁছায়। ওই একবারই তারা সহিংস আচরণ ছাড়ায় ফিলিস্তিন অনুপ্রবেশ করে। এরপর ইহুদিবাদীরা সহিংস আচরণের মাধ্যমে ফিলিস্তিনে আসতে থাকে এবং তাদের এই সহিংসতা ছিল পূর্ব পরিকল্পিত। ইহুদিবাদীরা ফিলিস্তিনে আসার আগেই স্থানীয় জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মহড়া দিয়ে এসেছিল। 1920 সালের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকারের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনের 11টি গ্রামের অধিবাসীদের কচুকাটা করে সেগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশ্বের ইতিহাসে সেটি ছিল একটি জনগোষ্ঠীর মালিকানায় থাকা ভূখণ্ডকে প্রকৃত মালিকদের কাছ থেকে জোর করে কেড়ে নেয়ার প্রথম পদ্ধতিগত সহিংস প্রকল্প। ভূখণ্ডের মালিকানা গ্রহণের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের ব্যবসা প্রতিষ্ঠানও একের পর এক কেড়ে নিতে থাকে ইহুদিবাদীরা। ইহুদিবাদীদের অত্যাচারে জর্জরিত হয়ে সহায় সম্বল হারিয়ে ফিলিস্তিনি জনগণ আশেপাশের দেশগুলোতে আশ্রয় নিতে থাকে, কিন্তু ওইসব দেশের পক্ষে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের জন্য স্বাভাবিক ও সচ্ছল জীবন উপহার দেয়া সম্ভব ছিল না। ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদীদের এই সহিংস আচরণ বিনা বাধায় চলতে থাকে, কিন্তু 1929 সালে প্রথমবারের মতো ফিলিস্তিনিরা সহিংস উপায়ে ইহুদিবাদীদের জবাব দেয়। ওই বছর আল-আকসা মসজিদ কমপ্লেক্সে একটি ইহুদি মন্দির নির্মাণের পরিকল্পনা হাতে নেয় ইহুদিবাদীরা, কিন্তু ফিলিস্তিনিরা এবার মুখ বুঝে সহ্য করেনি, বরং তারা সহিংস উপায়ে ওই পরিকল্পনার বিরোধিতা করে। ফিলিস্তিনিদের এই প্রত্যুত্তর পূর্ব পরিকল্পিত বা সমন্বিত ছিল না। এর 7 বছর পর ব্রিটিশ সরকার যখন ব্যাপক মাত্রায় ফিলিস্তিনি ইহুদিবাদীদের আনার সুযোগ করে দিল, তখন ফিলিস্তিনিরা সংগঠিত উপায়ে এই প্রক্রিয়া প্রতিহত করার চেষ্টা শুরু করে। 1936 থেকে 1939 সাল পর্যন্ত চলা এই প্রতিরোধ আন্দোলনকে প্রথম ইন্তিফাদা নামে অভিহিত করা হয়। সকল উপনিবেশবাদী শাসনকে স্থানীয় জনগণের উপর হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু একমাত্র ইহুদিবাদীরা স্থানীয় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনকে আত্মরক্ষা বলে চালিয়ে দেয়। তারা নিজেদের আগ্রাসী তৎপরতাকে আত্মরক্ষা এবং ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষামূলক হামলাকে সন্ত্রাসবাদ বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।